আপনারা সবাই জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিল। সেটি একটি বেশ চ্যালেঞ্জিং ওই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার প্রসঙ্গে, এবং দেশের চিকিৎসক সহ সকল স্বাস্থ্য পেশাজীবীর সাহায্য নিয়ে একটি মানসম্মত চিকিৎসা সেবা দান করতে পেরেছে, এবং পরবর্তীতে যাদের প্রয়োজন তাদেরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য এই মন্ত্রণালয় থেকে প্রেরণ করা হয়েছে। একই সময়ে দীর্ঘদিন যাবৎ যে বঞ্চনা এবং বৈষম্য চলেছে এই মন্ত্রণালয়ের চিকিৎসক এবং বিশেষজ্ঞদের প্রতি, সেগুলোর অবসানকল্পে গুরুত্বপূর্ণ পদগুলোতে বঞ্চিত এবং বৈষম্য যারা শিকার হয়েছিলেন তাদের মধ্য থেকে দক্ষ এবং যোগ্যদের মাধ্যমে সে সকল পদ পূরণ করা হয়েছে। আপনারা জানেন প্রায় ৭,৫০০ পদোন্নতিযোগ্য বিশেষজ্ঞ বাংলাদেশের স্বাস্থ্য সেবা কাঠামোতে ছিল, যাদের পদের অভাবে পদোন্নতি দেওয়া হয়নি এবং তাদের বিরুদ্ধে তাদের প্রতি বৈষম্য করা হয়েছিল। আমরা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক সুপারনিউমারি পদ সৃষ্টির মাধ্যমে চিকিৎসা সেবা, বিশেষজ্ঞ সেবার ধারাবাহিকতা এবং মান রক্ষার জন্যে ৩ পর্যায়ে প্রায় ৭,০০০-এরও বেশি বিশেষজ্ঞ সুপারনিউমারি পদ সৃষ্টি করে বিশেষজ্ঞদের মধ্যে থাকা ক্ষোভ এবং বঞ্চনার অবসান ঘটানোর উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যেই প্রথম তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাদের কাছে সম্মতি এসছে, আমরা সেটির আর্থিক সংশ্লেষের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। দ্বিতীয় তালিকাটিও আমরা আমাদের মন্ত্রণালয় থেকে জনপ্রশাসনে প্রেরণ করেছি। তৃতীয়টি এখন অধিদপ্তরে তৈরি করা হচ্ছে। আমরা আশাবাদী আগামী সপ্তাহে সেটি আমাদের এখানে এসে পৌঁছবে। আপনারা জানেন যে এর আগে বেসরকারি ট্রেনিদের ভাতা বৃদ্ধির বিষয়ে গত জানুয়ারি থেকে তাদের প্রথম দফা ভাতা বৃদ্ধির বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার ফলে তাদের প্রথম দফা ভাতা বৃদ্ধি করা হয়েছে, এবং জুলাই থেকে তাদের দ্বিতীয় দফা ভাতা বৃদ্ধির বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে আদেশ অনুমোদন দেওয়া হয়েছে। আমরা যে শুধুমাত্র চিকিৎসকদের বিষয় নয়, নার্স সহ সকল স্বাস্থ্য সহকারী যে স্বাস্থ্যের যে অন্যান্য সহযোগী জনশক্তি, তাদের প্রত্যেকেরই যে সকল ক্ষোভ এবং পদোন্নতিজনিত সমস্যা ছিল সেগুলো এবং তাদের শূন্য পদে নিয়োগের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, গত ২৬ বছর যাবৎ স্বাস্থ্য খাতে আপনারা হয়তো অনেকেই পরিচিত যে সেক্টর ওয়াইড প্ল্যান নামে একটি আসলে অপারেশনাল প্ল্যান ভিত্তিক একটি ব্যবস্থাপনায় বাংলাদেশের স্বাস্থ্য কাঠামো চলছিল। এই ধরনের ব্যবস্থাপনার ফলে বাংলাদেশের স্বাস্থ্য কাঠামোতে উন্নয়ন সহযোগী বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানের অংশগ্রহণটি এমনভাবে ছিল যে এটি প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছিল। অতএব আমরা ২৬ বছর ধরে চলাই স্বাস্থ্য ব্যবস্থাপনায় একটা মৌলিক পরিবর্তন আনার পরিকল্পনা করেছি, এবং ট্রানজিট প্ল্যান হিসেবে আমরা ২৬ সালের জুন মাসের মধ্যে পুরো স্বাস্থ্য ব্যবস্থাপনাটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন এবং একটি প্রাতিষ্ঠানিক চেহারা দেওয়ার পরিকল্পনা করেছি। আমরা নগরবাসীর জন্য এই মুহূর্তে আপনারা জানেন যে তাদের প্রাথমিক স্বাস্থ্য সেবার তেমন ভালো কোনো কাঠামো নেই, সে কারণে জেনারেল প্র্যাকটিশনার ভিত্তিক একটি রেফারেল সিস্টেম প্রতিষ্ঠা করার পরিকল্পনা করা হয়েছে, এবং যেটি সম্পূর্ণ ডিজিটালাইজড হবে বলে আমরা আশা করছি। বাংলাদেশের সবচেয়ে প্রশংসিত খাত ওষুধ, কিন্তু এই ওষুধ খাতের অর্জনগুলোকে হেলথ বেনিফিট, মানুষের স্বাস্থ্য সুবিধায় অনুদিত করার জন্য যে সকল বাধা আছে সেগুলো অপসারণের জন্য আমাদের মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশাবাদী যে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড, সেটি সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমরা দেশের সকল মানুষের অত্যাবশ্যকীয় ওষুধের চাহিদা পূরণের জাতীয় সক্ষমতা অর্জন করতে পারব আগামী কয়েক বছরের মধ্যেই। আপনারা জানেন যে আমরা স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ই সিগারেট নিষিদ্ধ করেছি এবং টোবাকো আইন সংশোধনের জন্য উদ্যোগ নিয়েছি, এবং আমরা আশাবাদী যে আমরা টোবাকো আইনের পর্যাপ্ত সংশোধনের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমানোর কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারব। এমনিতে আপনারা সাধারণভাবে স্বাস্থ্য খাতের সকল বিষয়াদি সম্পর্কে অবগত, অতএব আপনারা জানেন যে এই কাজগুলো অনেক বেশি চ্যালেঞ্জিং, এবং এর পাশাপাশি স্বাস্থ্য জনশক্তির যে ক্ষোভ বঞ্চনা সেগুলোর অবসান করাও জরুরি। আপনারা গতকাল আপনারা জেনেছেন যে হাইকোর্টে দীর্ঘ ১২ বছর যাবৎ একটি রিট চলমান ছিল, যেটির অবসান হয়েছে, সেটির রায় হয়েছে, এবং সেখানে প্রিফিক্স ডাক্তার লেখার বিষয়টি সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আপনারা সেটাও জানেন নিশ্চয়ই যে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের উপস্থিতির মাধ্যমে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা স্পষ্ট হয়েছে, এবং যার ফলে 12 বছর যাবৎ এই চলমান রিটটির অবসান ঘটল। এছাড়া একটি
সাধারণ চিকিৎসকদের পক্ষ থেকে এই রায়ের প্রেক্ষিতে একটি এক্সপেকটেশন এসছে যে রেজিস্টার্ড চিকিৎসক অর্থাৎ MBBS BDS ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। এই বিষয়টি আমরা পূর্ণ রায় পাওয়ার জন্য অপেক্ষা করছি। পূর্ণ রায় পাওয়ার পরে এটা আমরা আইনি পরামর্শ করে কাদের মাধ্যমে কি ভাষায় প্রজ্ঞাপন জারি করতে হবে সেটি আমরা নির্দিষ্ট করব। আরও একটি কথা এসছে যে কোর্স কারিকুলাম সংশোধন ম্যাথসের, আমরা এই দাবি গতকাল তোলার না, 29শে জানুয়ারি আমাদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে কোর্স কারিকুলাম সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি ইতিমধ্যে একটি সভায় বসেছেন এবং তারা সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত সংগ্রহ করে একটি বিজ্ঞানসম্মত বাংলাদেশের উপযোগী এবং একটি গ্রহণযোগ্য কারিকুলাম প্রণয়নের প্রক্রিয়া চলছেন। আমরা আশাবাদী যে একটি যুক্তিগ্রাহ্য সময়ের মধ্যে তারা আমাদেরকে প্রতিবেদন পেশ করতে পারবেন। চিকিৎসকদের নিয়োগ প্রসঙ্গে একটি কথা এসছে যে অনেক চিকিৎসক নিয়োগ করতে হবে। আপনারা জানেন 45, 46 এবং 47 এই 3 BCS এর মাধ্যমে 450, 1682 এবং 1331 জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান। তারপরও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকের অভাবের কথা বিবেচনা করে আমরা জরুরি ভিত্তিতে একটি বিশেষ BCS এর মাধ্যমে 2000 চিকিৎসককে নিয়োগের বন্দোবস্ত নিয়েছি এবং সেই জন্য জনপ্রশাসনকে গত 9/3/2025 তারিখে আমাদের পক্ষ থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে। আরেকটি বিষয় আলোচনায় আসছে, সেটি হচ্ছে চিকিৎসকদের বয়সসীমা। আগে যখন সাধারণভাবে BCS এর অন্যান্য ক্যাডারের বয়সসীমা 30 ছিল, তখন চিকিৎসকদের 32 ছিল। আপনারা জানেন কিছুদিন আগে তাদের বয়সসীমা সাধারণভাবে সব ক্যাডারের 32 করা হলেও দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসকদের বয়সসীমাটি বাড়ানো হয়নি। আমরা একটি অনুরোধপত্র তাৎক্ষণিকভাবে পাঠিয়েছিলাম, কিন্তু সেটি জনপ্রশাসন কর্তৃক বিবেচিত হয়নি। আমরা গত 5/3/2025 তারিখে আমরা এই বিষয়টি পুনরায় বিবেচনা করার জন্য স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুরোধপত্র পাঠানো হয়েছে। মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলগুলো বন্ধ করার কথা বলা হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। এটা প্রথমে চিহ্নিতকরণ এবং আপনারা জানেন যে সেই হিসাবে বিশাল সংখ্যক ম্যাথসকে চিহ্নিত করা হয়েছে মানহীন, যেগুলোতে ভর্তি প্রক্রিয়া এখন বন্ধ আছে। কিন্তু সেগুলোতে ইতিমধ্যে ভর্তিকৃত ছাত্রছাত্রীরা যতক্ষণ পাস না করবে ততক্ষণ সেই স্কুলগুলো বন্ধ হচ্ছে না। অতএব একটি বিশাল সংখ্যক ম্যাথস স্কুল যেগুলো নাকি চিহ্নিত হয়েছে মানহীন এবং সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ভর্তি, শুধুমাত্র ভর্তিকৃত ছাত্রছাত্রীরা পাস করার পর সেগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। তবে শুধু মানহীন ম্যাথসই নয়, এই প্রসঙ্গে আমাদের মন্ত্রণালয়ের অবস্থান আরও স্পষ্ট। আমরা চিকিৎসা শিক্ষার সকল শাখায় মানের বিষয়ে কোনো রকমেই কম্প্রোমাইজ করতে রাজি নই। আমরা মনে করি যে আমাদের এই শক্ত অবস্থানের ব্যাপারে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে এই মেসেজটি জানাতে চাই যে আসলে এই মান রক্ষার প্রশ্নে আপোষহীন অবস্থানের কারণে যদি কোনো আঞ্চলিক, কোনো পেশাগত, কোনো গোষ্ঠীগত বা কোনো ব্যক্তিগত কারো কোনো সমস্যা হয়, দয়া করে সাধারণ মানুষ এবং এই দেশের স্বাস্থ্য খাতের আগামী দিনের কথা ভেবে আপনারা এই স্বল্পমেয়াদী কষ্টগুলো বা অসুবিধাগুলো মেনে নেবেন। তাহলেই পক্ষে শুধুমাত্র স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে এই শক্ত অবস্থান করা সম্ভব হবে। এছাড়া বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে যে চিকিৎসক কর্মরত যারা থাকেন তাদের একটি পে স্কেল দাবি করা হয়েছে। আসলে তাদের পে স্কেল দেওয়াটি একটি দুরূহ বিষয়, কারণ একটি ইউনিফর্ম কাঠামো নয়। এটি ঢাকা বা বিভিন্ন মহানগর, জেলা শহর এবং উপজেলা শহরের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের চিকিৎসকদের বেতনক্রম ভিন্ন হবে। তবে একটি সর্বনিম্ন বেতন কাঠামো অবশ্যই চিকিৎসকদের জন্য একটি সর্বনিম্ন বেতনের প্রস্তাবনা আমরা বেসরকারি যে সকল চিকিৎসা সেবা প্রতিষ্ঠান আছে তাদের মালিকদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে অতি সত্বর আমরা একটি সর্বনিম্ন বেতন চিকিৎসকদের জন্য এবং চিকিৎসক সহায়ক অন্যান্য নার্সদের জন্য আমরা চেষ্টা করব। আমরা আশাবাদী যে আমরা একটি সর্বনিম্ন পে স্কেল নয়, কিন্তু আমরা একটি সর্বনিম্ন বেতন ঘোষণা করতে সক্ষম হব অল্প দিনের মধ্যেই। আর স্বাস্থ্য সুরক্ষা আইনটি আপনারা জানেন দীর্ঘদিন যাবত আলোচিত, বহু বছর যাবত, এবং আমরা ওই দায়িত্ব প্রাপ্তির পর এটাকে প্রায় চূড়ান্ত করে এনেছিলাম। কিন্তু ইতোমধ্যে স্বাস্থ্য সংস্কার কমিশন কিছু পর্যবেক্ষণ দিয়েছে যেগুলো আমরা ইনকর্পোরেট করতে আগ্রহী, এবং সে কারণে এই স্বাস্থ্য সুরক্ষা এটিকে তাদের যে পরামর্শগুলো এটি আগামী 18 তারিখে আসবে বলে আমরা আশাবাদী। আশা করি তাদের এই পরামর্শগুলো আসলে সেগুলোকে ইনকর্পোরেট করে আমরা অতি সত্বর এই স্বাস্থ্য সুরক্ষা আইন, অথবা এটার নাম পাল্টেও যেতে পারে স্বাস্থ্য সেবা বা চিকিৎসক সুরক্ষা আইন, যে নামই হোক না কেন, আমরা এই সংস্কার কমিশনের পরামর্শ এবং ইতিমধ্যে সকল স্টেক হোল্ডারদের পরামর্শের আলোকে এগুলোকে পরিমার্জন করে আগামী 2-3 সপ্তাহের মধ্যে আমরা এই স্বাস্থ্য সুরক্ষা আইনকে জনসমক্ষে আনতে পারবো। পরিশেষে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আমরা বলতে চাই যে আমরা আসলে দেশের 18 কোটি মানুষের স্বাস্থ্যের কাস্টোডিয়ান, এবং সেই হিসেবে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হিসাবে আমরা মানুষের জন্য একটি মানসম্মত, সমতাভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক চিকিৎসা সেবা, স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ।
এই দেশটির কল্যাণমুখী রূপান্তরের জন্য আপনারা জানেন, আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন যে এই বাংলাদেশের কল্যাণমুখী রূপান্তরের জন্য স্বাস্থ্য খাতের একটা কল্যাণমুখী রূপান্তর অত্যাবশ্যকীয়। অতএব আমরা আপনাদের এবং আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসী, সকল পেশাজীবীদের কাছে বাংলাদেশের এই কল্যাণমুখী রূপান্তরে স্বাস্থ্য খাতে যে পরিবর্তন, বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা আমরা করেছি, সেগুলো আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি এবং ধৈর্য ধারণ করে আমাদের সকল কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আগামী দিনগুলোতে আপনাদেরকে আমরা পাশে আশা করছি। আমি উপদেষ্টা নই, আমি বিশেষ সহকারী। জি, মাননীয় বিশেষ সহকারী, কিন্তু এই যে স্বাস্থ্য খাতে তো আপনারা অনেক সংস্কার করতেছেন, উদ্যোগ দিচ্ছেন, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে এই যে ডাক্তারদের আন্দোলন, ধর্মঘট, এটা প্রতিদিনই চলছে। এইটার ব্যাপারে সমাধান কিভাবে হবে? এতে রাস্তাঘাটে যাত্রীদেরও ভোগান্তি হচ্ছে, যারা সেবা দিতে আসছে, স্বাস্থ্য সেবা দিতে আসে, তারাও ভোগান্তির শিকার হচ্ছে। এই ব্যাপারে আসলে কোনো আমরা শেষ একদম খেয়াল করবেন, আমরা শেষ আবেদনটাই সেটা করেছি। আমরা বলেছি সবাইকে ধৈর্য ধারণ করতে। আমরা আশাবাদী, আমরা যে কথাগুলো আজকে স্পষ্ট মিডিয়াতে বললাম, এগুলো যদি একটু সময় নিবে বটেই, যেগুলো বিভিন্ন আন্তঃমন্ত্রণালয় আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বেশ কিছু আইনি ব্যাপার আছে, সেগুলো ঘটতে আমরা সেই জন্যই যারা চিকিৎসক, সংশ্লিষ্ট চিকিৎসক, তাদের কাছেও বিশেষজ্ঞ সকল মহলকে, আপনারা গতদিন দেখেছেন আমরা বিশেষজ্ঞদের ওখানে উপস্থিত হয়ে আমরা তাদের প্রক্রিয়াগুলো, এবং আজকে আমরা সেই অগ্রগতিটা বললাম। আমরা সবাইকে অনুরোধ করব আমাদের উপর আস্থা রাখেন। আমরা নিশ্চয়ই এই স্বাস্থ্য খাতে যারা কর্মরত আছেন তাদের যে সমস্যা, সেগুলো দূর করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমি ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক, আমি খুবই দুঃখিত আসলে। অবশ্যই মানুষের এই স্বাস্থ্য প্রতিষ্ঠানে আসা একজন মানুষ চিকিৎসা বঞ্চিত হন, সেটা আমরা কেউই চাই না। আমরা সেই জন্য আজকে বারবার বলছি যে আমাদেরকে একটু সময় দেন, যেন আগামীতে আসলে এইগুলোর পুনরাবৃত্তি না ঘটে। এটা একটা দীর্ঘদিনের আসলে যেটা হয়, দীর্ঘদিন স্বাধীনতা, বাক স্বাধীনতা না থাকায় যে ক্ষোভ পুঞ্জীভূত, সেগুলোর হয়তো বিস্ফোরণ হচ্ছে। কিন্তু আপনাদের এই মতের সঙ্গে একমত যে অবশ্যই আমরা সাধারণ মানুষের যে কষ্ট যেন না হয়, সেদিকে নজর রাখা দরকার। আমরা আগামীতে আসলে সবসময় আশা করব যে সকল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্পর্কিত সবাই লিখিত আকারে যদি আমাদেরকে কোনো তাদের যে দাবিনামা, সেগুলো যদি আমাদেরকে জানান, আমরা নিশ্চিত করছি সেটার আমরা লিখিত উত্তর দিব এবং আমরা তাদের সঙ্গে বসে এগুলো আলাপ আলোচনার বিরুদ্ধে টেবিলে সমাধান করব, যেন মানুষের সমস্যা। এটা আমাদের যতটুকু জানি, আমরা অধিকাংশ আমার কাছে যেভাবে এসছে, আমরা দেখেছি যে গতকালকে একটা যৌথ বিবৃতি দেওয়া হয়েছে যেখানে এটা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু আমরা তারপরে জেনেছি কিছু প্রতিষ্ঠানে শিক্ষার্থী এবং চিকিৎসক ইন্টার্নরা তারা এই কর্মবিরতি অথবা ক্লাস বর্জন কর্মসূচি রেখেছে। আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে অনুরোধ করছি যে আমরা তাদের যে দাবিগুলো সুনির্দিষ্টভাবে আমরা দাবিগুলোর টাইমলাইন এবং প্রতিটি দাবি যেহেতু অ্যাড্রেস করছি, আমরা আশা করব তারা একেবারেই অল্প বয়সী চিকিৎসক অথবা ছাত্র, আমরা তাদেরকে অনুরোধ করছি যেন তারা তাদের কর্মসূচি থেকে ক্লাসরুমে ফিরে যায়, ইন্টারনেটের কাজে ফিরে যায়। এবং তার মধ্য দিয়ে আসলে এরকম মুখোমুখি অবস্থানে আমরা কেউই যেতে চাই না। সবাই আমরা বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের জন্য কাজ করছি। অতএব এই যেই ভুল বুঝাবুঝিগুলো হয়েছে সেগুলোর অবসান হোক এবং আমরা আগামীতে যে কোনো সময় আমাদের স্বাস্থ্য কল্যাণ মন্ত্রণালয় না, শুধুমাত্র মন্ত্রণালয় বহির্ভূত স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত সকল প্রতিষ্ঠান, ব্যক্তি বা কর্মীকে আমরা অনুরোধ করব, আপনারা আমাদেরকে জানালে আমরা সকল পরামর্শকে আসলে আমরা উদার চিত্তে গ্রহণ করব। আমরা এই সপ্তাহে পারবো, এই সময় পারবো। আমরা বলতে চাই যে আসলে এই আমাদের সুরক্ষা আইনের দুটো ভাগ আছে, প্রোভাইডার এন্ড এবং রিসিভিং এন্ড। দুই এন্ডে এটা কারো কারো পরামর্শ হচ্ছে এটা দুই ভাগ করে আইনটা করার। এই পরামর্শটি বিবেচনায় আনবো। আমরা অপেক্ষা করছি যে লিখিত আকারে যখন নাকি কমিশন রিপোর্ট আসবে, সে আলোকে এটা সম্ভবত প্রোভাইডারদের একটি আইন হবে আর বাকিদের জন্য আরেকটি। সো প্রোভাইডার প্রোটেকশন হবে আর রিসিভার প্রোটেকশন, এইভাবে সম্ভবত আইনটি হবে আর কি। এটা তো ক্যাবিনেট এবং বাকি যে আইনি প্রক্রিয়াটা বুঝতে পারছেন, এটা যেহেতু আইন, এটা ক্যাবিনেটে যাবে এবং তারপর এটা অর্ডিন্যান্স আকারে হবে।
এই বিষয়টা আমরা দেখেছেন গতকালকে হাইকোর্টও আসলে এই বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি। ওনারা বলেছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি নির্ধারণ করবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে আমরা মন্ত্রণালয় শুধুমাত্র সরকারে যারা কর্মরত তাদের ক্ষেত্রে প্রিফিক্স নির্ধারণ করে দিবে। এটা আমরা ওয়ার্কআউট করে বের করব যে তাদের জন্য কি প্রিফিক্স থাকবে, অথবা প্রিফিক্স না হয় সেটা পরেও হতে পারে নামের, কিন্তু এটা সারা দেশের জন্য কিভাবে প্রয়োগযোগ্য হবে বিষয়টি আসলে এখন স্পষ্ট নয়। আমরা পূর্ণ রায় পেলে আমরা বুঝতে পারবো আসলে এটা বিভিন্ন দেশে আসলে বিভিন্ন রকম। কোন দেশে, আমাদের দেশে বা বিভিন্ন দেশে এটা সবসময় প্রিফিক্স নির্ধারণের ক্ষেত্রে অনেক ধরনের অ্যাপ্রোচ আছে। কোন দেশে আসলে এমবিবিএস ছাড়া ডাক্তাররা যে লিখেন না, ডাক্তার লিখেন না এরকম না। পৃথিবীর কোন দেশে তারা লিখেন, কিন্তু সেটা খুব কমন না আর কি, মানে অধিকাংশ দেশে সেটা না। এবং তবে আমরা প্রিফিক্স নির্ধারণের জন্য একটা আলাদাভাবে কমিটি করে, যেহেতু হাইকোর্টের নির্দেশনা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমরা সরকারি নির্দেশনাগুলোতে প্রিফিক্স কি হবে সেটা আমরা নির্ধারণ করে দেব। বেসরকারিদের বেতন বলিনি, কিন্তু আমরা খেয়াল করতে হবে এটা আমরা সর্বনিম্ন বেতন নির্ধারণের বিষয়টি বেসরকারিদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করবো। এটা মাঝখানে একটা ঈদের ছুটি হবে, আমরা আশা করি এটা যেহেতু বিভিন্ন স্তরে হবে, আসলে ঢাকা মহানগরে বড় হাসপাতাল, মাঝারি হাসপাতাল, আবার জেলা এবং অন্যান্য। সো আমরা এটা সম্ভবত এটা নির্ধারণ করতে একটু সময় লাগবে, এই নেগোসিয়েশন প্রসেসটা লম্বা হবে। আমরা ডেফিনেটলি এর সঙ্গে যারা সাধারণত ওই ধরনের হাসপাতালে কাজ করে সেই সকল পক্ষগুলোকে অন্তর্ভুক্ত করে আমরা এই বিষয়গুলো নির্ধারণ করব। তবে আমরা এটা নিশ্চিত যে দেশের বিভিন্ন স্তর অন্তত 2 বা 3 ক্যাটাগরির সর্বনিম্ন বেতন কাঠামো আমরা নির্ধারণ করার চেষ্টা করব। এই সুযোগে একটা প্রতারক দাঁড়িয়েছে এখানে প্রায় কয়েকশো বিভিন্ন জায়গা জমিনের বিরোধ, ওখানে মারামারি হয়েছে, এখানে কিন্তু হসপিটালে আহত হয়ে অবস্থা দেখিয়ে সার্টিফিকেট থেকে টাকা বাড়িয়ে গেছে এবং দিচ্ছে। এটা কয়েকশো ঘটনা আপনারা প্রতারণার ব্যাপারটা তো আসলে এটা একটা ব্যাপার হচ্ছে যে খেয়াল করতে হবে যে আপনারা যদি আমরা খেয়াল করি যে 50 বছর পরে আসলে মুক্তিযোদ্ধা তালিকা করতে গিয়েও কিন্তু অনেক জটিলতা হয়েছে। তালিকা প্রণয়ন বিষয়টি বেশ জটিল, এবং আমাদের দেশে যেহেতু এখনো যথেষ্ট ডিজিটালাইজড ডাটা নাই সেজন্য আসলে বেশ কঠিন হয়। তারপরে যেই প্রশ্নটা আপনি বললেন যে কে কিভাবে আহত হয়েছে, তিনি কোন পক্ষে ছিলেন, এটি নির্ধারণ করা খুবই কঠিন ছিল। তারপরও আমরা মোটা দাগে ওই সময়কালে আহতদেরকে, এবং তারপরে দীর্ঘদিন আমরা এটাকে ওয়েবসাইটে রেখে দিয়ে সবার মতামত নিয়েছি, আপত্তি। তারপরও যেগুলো নাকি রয়ে গেছে সেগুলো আসলে আমরা বুঝতে পারি যে ওই সময়কালে তারা মতামত দেননি, কারণ আমরা দীর্ঘদিন কিন্তু নামের তালিকা জনগণের জন্য উন্মুক্ত রেখেছিলাম। তারপরে এবং এই আপত্তির প্রেক্ষিতে প্রায় হাজার হাজার নাম কিন্তু বাদ পড়েছে, কিন্তু তারপরে কিছু থেকে গেছে যে যারা প্রতারণার সুযোগ নিচ্ছে সেগুলো আসলে আমাদের মন্ত্রণালয়ের পর্যায়ে থেকে আসলে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়তে কোনো ইন্টেলিজেন্স সার্ভিস দিয়ে এটা চেক করা একটু ডিফিকাল্ট ছিল। সো আমাদের যে ঘটনাগুলো প্রতারণা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক, এবং তবুও যে সেগুলো ধরা পড়ছে বলে আমরা যতদূর জানি সেগুলো ধরা পড়ে যাচ্ছে। সে কারণে আমরা মনে করি যে এটা কিছুটা অ্যাক্সিডেন্টাল মনে করতে হবে, এটা আসলে কোনোভাবে ইন্টেনশনাল না, এবং প্রতারণা ধরার মতো ইন্টেলিজেন্স সার্ভিস স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নেই আসলে। অবশ্যই সবগুলো গেজেট যেগুলো হয়েছে সবগুলো বাতিল হবে। 2-1টি আমাদের শহীদ নামের তালিকা সংশোধন হবে, আহতদের তালিকা অবশ্যই হবে। এই আইনি ব্যবস্থাটি এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ, অতএব এটা আমরা আসলে শুধু তালিকা প্রণয়নের কাজটুকু করছিলাম, এটা শেষ পর্যায়ে। আমরা এটা সর্বশেষ তালিকাটা দেওয়া হয়ে গেলে এরপর থেকে এই সকল কার্যক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর করা হচ্ছে, সেই অধিদপ্তরের তত্ত্বাবধানে হবে। খুবই আমরা উদ্বিগ্ন। আমরা এটা সবসময় আমরা ভিকটিম অফ অন্যান্য মন্ত্রণালয়, আমরা কাউকে অভিযোগ দিচ্ছি না। ঠিক যেভাবে বললেন, যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় মশা মারতে ব্যর্থ হয়, যদি কোনো মন্ত্রণালয় বাতাসে কার্বনের মান ঠিক রাখতে ব্যর্থ হয়, পানি নিরাপদ রাখতে ব্যর্থ হয়, যে কোনো ধরনের ব্যর্থতার দায় সবশেষে এসে পোহাতে হয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অতএব বাংলাদেশে যত রকম মানুষের স্বাস্থ্য রক্ষার বিভিন্ন প্রতিরোধমূলক বন্দোবস্ত যে মন্ত্রণালয়গুলোর দায়িত্বে, সেটা আলটিমেটলি আমাদেরকে পোহাতে হয়। কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন, আমরা ইতিমধ্যেই ডেঙ্গুর যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করে, এবং এবারে ডেঙ্গুর যে প্রোফাইলিং করা দরকার সেগুলো আমরা করেছি। আমরা বিশেষজ্ঞদের মাধ্যমে আমাদের গাইডলাইনে মাইনর চেঞ্জেস হবে বলে আমরা আশা করেছি, সেগুলো তারা কাজ করছেন থিওরিটিক্যালি। সেই কাজগুলো ফাইনাল হয়ে গেলে আমরা নতুন গাইডলাইন দিয়ে আমরা অনলাইন ট্রেনিং এর মাধ্যমে সারা দেশের সব চিকিৎসকদেরকে ট্রেনিং দিব। তো আমরা আশা করি
এই ব্যাপারে এখন আমরা মন্তব্য না করা ভালো, এই মুহূর্তে যেহেতু একটা খুবই হট ডিবেট। আমরা এই বিষয়টা আগামীতে আমরা বলেছি যে আমরা আইনি পরামর্শ নিয়ে আমরা নিশ্চিত করবো এগুলো। আমরা 34 প্রস্তাব করেছি, মানে মেডিকেল না, বিসিএস স্বাস্থ্যে 32-এর বদলে যেহেতু চিকিৎসকদের কোর্সটি 5 বছরের এবং 1 বছরের ইন্টার্ন, অর্থাৎ তাদের 6 বছর লাগে ডিগ্রি সমাপ্ত করতে, এই বিবেচনায় আগেও এটা 2 বছর বেশি ছিল, আমরা সেই প্রস্তাবটি আবার পাঠিয়েছি 34 করার জন্য। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে কি? সংখ্যায় আমরা এই মুহূর্তে বলবো না, কারণ এটা চলমান একটা প্রক্রিয়া। সেখানে আমরা আনুমানিক সংখ্যা বিভিন্ন জায়গায় আমরা বলছি যে বেশ কিছু সংখ্যা, সেখানে সরকারি বেসরকারি নির্বিশেষেই আমরা মানের প্রশ্নে আসলে আপোষহীন থাকতে চাই। এবং আপনারা বুঝতে পারেন আমরা যেহেতু সরকার যেগুলোকে মানহীন বলতে আমরা বলছি, সরকারের যেহেতু নতুন নবপ্রতিষ্ঠিত, আপনারা জানেন জেলায় জেলায় মেডিকেল কলেজ করতে গিয়ে বেশ কিছু কলেজের প্রতিষ্ঠান মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে যেগুলো চূড়ান্ত বিবেচনায় আসলে মানের যে ক্রাইটেরিয়া সেগুলো পূরণ করে না। আমরা সেগুলো চিহ্নিত করেছি। আমরা মনে করি মোরালি আমরা সরকারি হিসাবে সরকারি মেডিকেল কলেজকে মান সিদ্ধ না করে আসলে আমরা মোরালি যেহেতু বেসরকারির উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারবো না, সেজন্য আমরা আমাদের নিজেদের প্রতিষ্ঠানগুলোকেই আগে কারেক্ট করবো এবং তারপর আমরা অবশ্যই স্ট্যান্ডার্ড অনুযায়ী বেসরকারি মেডিকেল কলেজ যেগুলো মানহীন শিক্ষা দিচ্ছে। কারণ একজন চিকিৎসক তৈরি করার মধ্যে তার 30-35 বছর যাবৎ ওনার কাছে যিনি সেবা গ্রহণ করবেন তিনি ঝুঁকির মধ্যে পড়বেন। আমরা মনে করি এটা একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনুরোধ করব যারা নাকি আপনারা এমন যে সকল জেলায় সরকারি মেডিকেল কলেজের বেলায় যে সকল জেলায় এই মেডিকেল কলেজগুলো আমরা নিশ্চিত করছি সেখানে চিকিৎসা সেবা, বিশেষজ্ঞ সেবা, হাসপাতাল সবগুলোর ধারাবাহিকতা রক্ষা করা হবে। অর্থাৎ মেডিকেল কলেজ আসলে একটি জেলার জন্য গুরুত্বপূর্ণ বিষয় না, ওখানে হাসপাতাল, বিশেষজ্ঞ সেবা এবং চিকিৎসক সবগুলো নিশ্চিত করা হবে। অতএব আমরা তাদেরকে অনুরোধ করব যে এই বিষয়টি যেন জাতীয় এবং ভবিষ্যৎ স্বাস্থ্যের কথা বিবেচনা করে তারা যেন একটু ধৈর্য ধারণ করেন এবং অল্প কিছুদিনের মধ্যে আসলে এই ট্রানজিশনটা হয়ে যাবে। আর কোনো প্রশ্ন থাকলাম? হ্যাঁ, সেগুলোর প্রেক্ষিতে আমরা বারবার বলছি, কিন্তু যেহেতু এটা একটা আমরা মানে মিটিংগুলো চলছে, আমরা এখনো এটা সুনির্দিষ্ট করা হয়নি। সেজন্য আমরা যখনই নিশ্চিত হবে আমরা ঘোষণা দিব। আমরা যেটা বলছি যে আমরা ভালো উদাহরণ সৃষ্টি করতে চাই সরকারের পক্ষ থেকে, যেন আমরা সেই উদাহরণের প্রেক্ষিতে ওই মেজারিং স্টিক দিয়ে যেন আমরা বেসরকারিকে মাপতে পারি এবং মানুষের আগামী দিনে যেন নিরাপদ চিকিৎসকের হাতে ওনারা যান সেটা নিশ্চিত করতে পারি। মানে আমরা এটা একটা মিটিং চলছে, যদি সবাই সম্মত হয় তাহলে হবে। সবাইকে ধন্যবাদ।